হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো 4th সেমিস্টারের জন্য, তাদের আজকে যে মেজর পেপার 4 রয়েছে, তো সেই মেজর পেপার 4 এর যে টপিকটা আমাদের কাছে রয়েছে তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্সের, সেটা হলো যে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব, এবং এই সপ্তাঙ্গ তত্ত্ব আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমার জন্য রেখেছি, তোমরা আমাদের সাথে এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে সমস্ত সাবজেক্টে শুধুমাত্র 1199, এবং মাইনর স্টুডেন্টদের জন্য সেটা রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং সেখানে থাকা আমাদের বিভিন্ন কোর্সগুলোর অ্যাক্সেস নিতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক, যেটা হলো কৌটিল্যের যে সপ্তাঙ্গ তত্ত্ব। তো দেখো, প্রাচীন ভারতের রাজনৈতিক চিন্তাধারায় অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় ছিল। ঠিক আছে? প্রাচীন ভারতের যে রাজনৈতিক চিন্তাধারা ছিল খুবই সমৃদ্ধ এবং অনেক বৈচিত্র্যে ভরা ছিল। তারপরে কি, এটি মূলত ধর্ম, দ্বন্দ্বনীতি এবং জনকল্যাণ, এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে লেখা হয়েছিল। ঠিক আছে? ধর্ম, দ্বন্দ্বনীতি এবং জনকল্যাণ কিভাবে করা হয়, এই তিনটাই মেন ফোকাস ছিল প্রাচীন ভারতে যে রাজনৈতিক চিন্তাধারা। তো সেই চিন্তাধারার তিনটাই মেন ফোকাস, যেটা হচ্ছে ধর্ম, দ্বন্দ্বনীতি এবং জনকল্যাণ। ঠিক আছে? তো দেখো, ধর্মের প্রাধান্য দেওয়া হয়েছিল, যে প্রাচীন ভারত থেকেই যে রাজনৈতিক চিন্তাধারা ছিল সেখানে কিন্তু ধর্মকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। তো প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তায় ধর্ম ছিল হলো মূল ভিত্তি। ঠিক আছে? রাজনীতির মেন যে ভিত্তিটা ছিল সেটা ছিল হলো ধর্ম। তো এখানে ধর্ম মানে শুধুমাত্র পূজা পার্বণ করা নয়, এখানে সামাজিক কর্তব্য এবং ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করাকে মেন বোঝানো হতো। ঠিক আছে? সামাজিক কর্তব্য এবং ন্যায় নিষ্ঠা কিভাবে করা যাবে, এটা ধর্মের মধ্যে এনে করা হতো। রাজা থেকে শুরু করে সাধারণ নাগরিক সবাই ধর্মের অনুশাসনে আবদ্ধ ছিলেন, এবং রাজা নিজেও ধর্মের ঊর্ধ্বে ছিল না। ঠিক আছে? রাজা থেকে শুরু করে প্রত্যেক নাগরিকই কিন্তু এই ধর্মের মধ্যে ছিল, এবং তাদের মেন যে মোটিভটা ছিল সেটা হলো কিভাবে সঠিকভাবে সামাজিক কর্তব্যগুলো করতে হবে এবং ন্যায় প্রতিষ্ঠা করা। ঠিক আছে? এটাই ছিল তাদের মেন উদ্দেশ্য। তো এখানে রাজাও কিন্তু ধর্মের ঊর্ধ্বে ছিল না। ঠিক আছে? তিনিও ধর্মের মধ্যে থেকেই এই সমস্ত কাজকর্মগুলো করে যেতেন। আচ্ছা, দ্বিতীয় নম্বরে রয়েছে দ্বন্দ্ব নীতি। রাষ্ট্র পরিচালনার প্রধান কৌশল ছিল দ্বন্দ্ব। কৌটিল্যের মতে অরাজকতা বা মৎস্যন্যায় ছিল রোধ করার জন্য এই দণ্ড বা শাস্তির প্রয়োজন ছিল। ঠিক আছে? অরাজকতাকে যদি রোধ করতে হয়, বা মৎস্যন্যায় যেটা বলা হয়েছে এখানে, মানে যে যাদের আধিপত্য বা যাদের শক্তি বেশি, তারা ক্রমশই তাদের নিম্নমানের যারা আছে তাদের, বা তাদের যাদের তুলনামূলকভাবে শক্তি কম, অর্থের দিক থেকে বা যে কোনো দিক থেকে যাদের শক্তি কম আছে, তাদের উপরে তারা কি দমন করেই চলেছে। ঠিক আছে? আগের থেকে। তো এই জিনিসটাকে, যে এই প্রথাটাকে, তো এটাকে রোধ করার জন্য দণ্ড বা শাস্তির কিন্তু খুবই প্রয়োজন। ঠিক আছে? দণ্ড সমাজকে সুশৃঙ্খল রাখা এবং আইন অমান্যকারীদের শাস্তি নিশ্চিত করে। যারা আইন অমান্য করে, এবং রাষ্ট্রে যাতে সুশৃঙ্খলভাবে রাষ্ট্রকে পরিচালনা করা হয়, তো তার জন্য দণ্ডনীতি বা শাস্তি প্রদান, এটা একটা খুবই নিশ্চিত করার জন্য একটা খুবই প্রয়োজনীয় পদক্ষেপ ছিল। আচ্ছা, তারপরে যেটা রয়েছে রাজতন্ত্রের আধিপত্য। রাজতন্ত্রের আধিপত্যের মধ্যে পড়ছে যে প্রাচীন ভারতে রাজতন্ত্র ছিল শাসন ব্যবস্থার প্রধান রূপ। ঠিক আছে? তো শাসন ব্যবস্থার প্রধান রূপ হিসেবে এখানে রাজতন্ত্রকে ধরা হয়েছে। তবে রাজা স্বৈরাচারী কিন্তু ছিলেন না। এখানে রাজা বা প্রাচীন ভারতে যে মেন রাজতন্ত্র চলার জন্য বা শাসন ব্যবস্থাকে সঠিকভাবে চলার জন্য রাজতন্ত্রকেই মেন প্রাধান্য দেওয়া হয়েছিল, কিন্তু তবুও এখানে কিন্তু রাজা স্বৈরাচারী ছিলেন না। তাকে রাজধর্ম মেনে চলতে হতো। সবসময় রাজাকে রাজধর্ম মেনে চলতে হতো, এবং
বৈদিক যুগে সভা এবং সমিতি নামক দুটি পরিষদ রাজার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করত। তো সভা এবং সমিতি বলে দুটো আলাদা আলাদা পরিষদ গঠন করা হয়েছিল তখনও, এবং এই দুটি পরিষদের পরামর্শক্রমেই রাজা তার কাজগুলো ক্রমশ করে যেত। ঠিক আছে, রাজার প্রধান কাজ ছিল প্রজা পালন এবং সুরক্ষা নিশ্চিত করা। ঠিক আছে, কিভাবে প্রজাদেরকে সঠিকভাবে লালন পালন করতে হবে, তাদের উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত এবং তাদের সুরক্ষা নিশ্চিত করাই ছিল রাজার প্রধান কাজ। ঠিক আছে, আচ্ছা, নেক্সটে রয়েছে হলো সপ্তাঙ্গ তত্ত্ব। কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে রাষ্ট্রের 7টি অঙ্গের কথা বলেছেন। তো এই সুষ্ঠু রাষ্ট্র পরিচালনা করতে এই 7টি উপাদানের সমন্বয় খুবই প্রয়োজন। ঠিক আছে, একটি সুস্থ রাষ্ট্র বা রাজনৈতিকভাবে যদি রাষ্ট্রকে সঠিকভাবে বা সুস্থভাবে পরিচালনা করতে হয়, তাহলে কৌটিল্যের মতে তার অর্থশাস্ত্রে লেখা যে 7টি উপাদানের কথা তিনি বলেছেন, সেই 7টি উপাদানের খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। তো প্রথম যেটা রয়েছে এখানে রাজা, তারপরে রয়েছে মন্ত্রী বা কর্মচারী, জনপদ যেটাকে আমরা ভূখণ্ড এবং জনসংখ্যা দুটোকে একত্রে আমরা জনপদ বলবো এখানে। ঠিক আছে, চতুর্থ নম্বরে রয়েছে দুর্গ, তারপরে অর্থভাণ্ডার, তারপরে রয়েছে সেনাবাহিনী এবং সবার শেষে যেটা রয়েছে সেটা হলো বন্ধু রাষ্ট্র। তো এই সে 7টা উপাদান, এই 7টা উপাদান খুবই প্রয়োজন কোনো রাষ্ট্রকে সঠিকভাবে বা সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য, যেটা কৌটিল্য তার অর্থশাস্ত্রে এই সমস্ত উপাদানগুলোর কথা বলেছেন। আচ্ছা, পঞ্চম নম্বরে যেটা রয়েছে সেটা হলো জনকল্যাণ এবং প্রজা পালন। ঠিক আছে, কিভাবে জনকল্যাণের কাজ করা বা প্রজাকে সঠিকভাবে পালন করা, যেই সমস্ত কথাগুলো এখানে বলা হয়েছে যে প্রাচীন ভারতীয় চিন্তাধারায় রাজার সুখ প্রজাদের সুখের উপর নির্ভর ছিল। ঠিক আছে, রাজার সুখ মানে প্রজাদের সুখের উপরই কিন্তু নির্ভর করত। এমন না যে রাজা সবসময় নিজের কথাই ভাবে, প্রজাদের কথা ভাবতো না, কিন্তু এখানে শুধুমাত্র আগে প্রজাদের কথাই ভাবা হয়েছে এবং প্রজাদের সুখ মানেই রাজা নিজের সুখ হিসেবে বিবেচনা করতেন। কৌটিল্য বলেছিলেন যে প্রজাদের সুখে রাজার সুখ, তাদের হিতেই রাজার হিত। কৃষি উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ এবং অনাথ বা বৃদ্ধদের দেখাশোনা করা ছিল রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। ঠিক আছে, তো রাষ্ট্রের যে মেন বা নৈতিক দায়িত্ব বা প্রধান উদ্দেশ্য ছিল, যেটা প্রধান দায়িত্ব যেখানে বলতে পারো, সেটা হলো কি কৃষির উন্নয়ন করা, রাস্তাঘাট নির্মাণ করা এবং অনাথ এবং বৃদ্ধদের সঠিকভাবে দেখাশোনা করা। এই কতগুলো কাজই ছিল তখনকার রাজার মেন উদ্দেশ্য। আচ্ছা, তারপরে রয়েছে কি নৈতিকতা এবং আধ্যাত্মিকতা। পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা যেখানে অনেক সময় কেবল ক্ষমতা দখলের লড়াই করেছিল, সেখানে ভারতীয় চিন্তাধারায় সেখানে নৈতিকতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ঠিক আছে, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তায় আগে শুধুমাত্র রাষ্ট্র নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য কিন্তু লড়াই করে গেছে। ঠিক আছে, শুধুমাত্র রাজারা নিজের ক্ষমতা বৃদ্ধির জন্যই চিন্তাধারা করতে এবং সেই চিন্তাধারা মাথায় রেখেই বিভিন্ন কাজকর্মগুলো করে যেত। কিন্তু ভারতীয় যে চিন্তাধারায় সেখানে নৈতিকতাকে কিন্তু প্রাধান্য দেয়া হয়েছে। মুক্তি লাভের পথ সুগম করা এবং মানুষকে সুপথে চালিত করা রাষ্ট্রের একটি পরোক্ষ লক্ষ্য ছিল। ঠিক আছে, মানুষকে কি করে সঠিক পথে চালিত করা হবে এবং মুক্তি লাভের জন্য কি কি করা প্রয়োজন, সেই সমস্ত কিন্তু এখানে বেশি লক্ষ্য দেওয়া হয়েছিল। ঠিক আছে, বেশি ভাবে ওখানে বলা হয়েছিল। তারপরে রয়েছে 7ম নম্বরে বর্ণাশ্রম এবং সামাজিক ব্যবস্থা কি আছে দেখো। তৎকালীন রাজনৈতিক ব্যবস্থা বর্ণাশ্রম প্রথা, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র দ্বারা প্রভাবিত ছিল। প্রত্যেক বর্ণের নির্দিষ্ট রাজনৈতিক এবং সামাজিক কর্তব্য নির্ধারিত ছিল এবং এটি একটি সমাজে স্থিতিশীল রাখার একটি উপায় হিসেবে মনে করা হতো। তো সেখানে বর্ণাশ্রম প্রথা প্রচলিত ছিল, যেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টা আলাদা আলাদা বিভাগে বিভক্ত করা হয়েছিল এবং এখানে প্রত্যেকটি বিভাগের আলাদা আলাদা কাজ এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এখানে 4টা যে বিভক্ত করা হয়েছে, 4জনই কিন্তু একই ধরনের কাজ করতে পারতো না, তাদের জন্য আলাদা আলাদা কাজগুলোকে বিভক্ত করে দেওয়া হয়েছিল। আচ্ছা, তো এটাই ছিল তোমাদের আজকের আলোচনার টপিক। বিষয়টি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।